স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। স্বৈরাচার পালানোর 5.5 মাস পর জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা আছে কিনা এমন প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঐক্য বিনষ্ট হয় এমন কিছু না করার আহ্বান তার। ফ্যাসিবাদের বিপক্ষে এই দলিল তৈরিতে কোনো অস্থিরতা যেন না হয় সে আহ্বান জামায়াতের। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে কোনো দূরত্ব বা অনৈক্যের সৃষ্টি যেন না হয় সেদিকে খেয়াল রাখবে সরকার। প্রধান উপদেষ্টার সাথে সর্বদলীয় বৈঠক শেষে এসব কথা বলেন তারা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে রাজনৈতিক দলগুলোর অদৃশ্য দূরত্ব নিরসনে ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। যখন আবার সবাই একসঙ্গে হন আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন সব দলের একমত হওয়া কঠিন। তারা বলেন 36 দিনের আন্দোলনে ফেসিবাদের পতন হয়নি। শাপলা চত্বর থেকে শুরু করে গুম খুন সহ গত 15 বছরের নিপীড়নের বিষয় ঘোষণাপত্রে উঠে আসা উচিত। এই ঘোষণাপত্র থেকে কোনো গোষ্ঠী যেন সুবিধা নিতে না পারে কিংবা পতিত স্বৈরাচার নির্বাচনে আসতে না পারে তাও থাকা জরুরি। আগামী নির্বাচনে পরাজিত শক্তি এবং তাদের সহযোগী কেউ সেই নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। সব দলের একমত হওয়াটা কঠিন এবং প্রয়োজনও নাই। তাড়াহুড়া করে জানতানো প্রক্রিয়ায় যাতে কোনোভাবে এটা তৈরি না হয়। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল বলেন, খসড়া ঘোষণাপত্রের অপূর্ণতা দূর করতে হবে। অনেক মৌলিক জিনিস এই কাঠামোর মধ্য থেকে বাদ পড়েছে। সরকারের এমন একটা মূল্যবান দলিল তৈরির পেছনে কোনো অস্থিরতা, কোনো অসঙ্গতি, কোনো সমন্বয়হীনতার প্রয়োজন নেই। ধীর স্থিরভাবে আমাদের এই ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনে করেন, ঘোষণাপত্রকে কেন্দ্র করে জাতীয় ঐক্যের যেন ফাটল তৈরি না হয় সে বিষয়ে নজর রাখতে হবে সরকারকে। যে কোনো রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফেসিবাদী শক্তি এবং ফেসিবাদের দূষররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। আইন উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তি ছাত্র জনতা সর্বসম্মতিক্রমে ঘোষণাপত্র প্রণয়ন করতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম দূরত্ব সৃষ্টি হয় নাই, শুধুমাত্র প্রসেস নিয়ে কি পদ্ধতিতে আলোচনা করা হবে সেটা নিয়ে বিভিন্ন রকম মতামত এসছে। কোথাও এতে অনৈক্যের সুর দেখি না, বরং আরও সবাই মিলে সমন্বিতভাবে যেন কাজ করা যায়, সবার মতামত যেন সঠিকভাবে প্রতিফলিত হয়, সবাই যেন ফিল করে এই জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্রের মালিকানা তারও আছে। সময় নিয়ে আরও বেশি আলোচনার ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নে সবাই মত দিয়েছেন বলেও জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। থ্যাংক ইউ। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক হয়েছে। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় এ বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, সর্বসম্মতিক্রমে ঘোষণা করতে পারলে দেশের জন্য এবং আন্তর্জাতিক পর্যায়েও ভালো হবে। সবাই একমত না হলে ঘোষণাপত্রের প্রয়োজন নেই বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সর্বদলীয় বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আমার কাছে খুব ভালো লাগে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নেন। বৈঠকের শুরুতে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের আগের চিত্র তুলে ধরেন, আগামীতেও একতাবদ্ধ থাকার উপর জোর দেন। 5ই আগস্টের কথা স্মরণ করে যে আমরা একতাবদ্ধভাবে আছি এবং কিভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করব, এই 5ই আগস্টকে রিক্রিয়েট করব। ডক্টর ইউনুস বলেন, ছাত্ররা এককভাবে জুলাই ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় তাতে সায় দেননি তিনি। ছাত্ররা এসে বলল যে তারা একটা ঘোষণা দেবে, প্রোক্লেমেশন করবে। আমি বললাম যে এটা হবে না, এটা হবে না, আমার যাওয়াটাও হবে না, তোমাদেরও করা ঠিক হবে না। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। যদি সর্বসম্মতিক্রমে আমরা এর থেকে একটা
দেশের সামনে আসতে পারি, দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবে অনেক ভালো। সবাই দেখবে যে এই জাতিকে বহু ঠুকরি হয়েছে, তো নড়ে না, স্থির হয়ে আছে, শক্ত হয়ে আছে। এটি হলো আসলে, সেটা আমরা সারা দুনিয়াকেও জানাতে চাই, আমাদের দেশবাসীকেও জানাতে চাই। গত 31শে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা বললেও শেষ পর্যন্ত বিএনপির বিরোধিতা সহ কয়েকটি কারণে তা বাতিল করা হয়। পরে সব রাজনৈতিক দলের মতামত নিয়ে ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। নাজিব ফরায়েজি, RTV, ঢাকা। দীর্ঘ 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর শ্রদ্ধা জানান শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে। দীপ্ত চন্দ্রপালের সহায়তায় রফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর স্বৈরাচারী হাসিনা সরকারের পুরো মেয়াদ কাটিয়েছেন রিমান্ড আর কারাগারে। তার সেই যন্ত্রণার কারাবাসের অবসান হয় বৃহস্পতিবার। বাবরের মুক্তির খবরে সকাল থেকেই জেলগেটে অপেক্ষায় ছিল নেত্রকোনা থেকে আসা তার সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা। মুক্ত বাতাসে বের হয়ে অপেক্ষারত নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বাবর। সকল মানুষ আজকে তাকে পালন করার জন্য ময়মনসিংহ, ঢাকায়, কেরানীগঞ্জে চলে আসছি আমরা। যে ঈদ, একটা ঈদের আনন্দ, সেটা আমরা করতেছি এখন। মুক্ত হয়ে সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গেলে সেখানেও নেতাকর্মীদের ঢল নামে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভীকে সাথে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। নজরুল ইসলাম খান বলেন, দেশে আর কেউ যেন মিথ্যে মামলায় সাজা না খাটে, সেই মানবিক মূল্যবোধের বাংলাদেশ গড়তে চায় বিএনপি। ভবিষ্যতে যাতে কেউ এভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা নিশ্চিত করার জন্য গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়তে চাই। স্থানীয় সরকার নির্বাচনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় না, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে সংসদ নির্বাচনের মাধ্যমে। মঙ্গলবার 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিউপির শিক্ষার্থী মীর মুগ্ধ হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে মুগ্ধর পরিবার। তবে কাউকে আসামি করা হয়নি। পরিবারের দাবি, পুলিশের গুলিতেই মুগ্ধর মৃত্যু হয়। এদিকে 2013 সালে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমদ সিদ্দিকী সহ 41 জনের বিরুদ্ধে আলাদা অভিযোগ দায়ের করা হয়। সাদিয়া কানিজের রিপোর্টে থাকছে বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনে গত 18 জুলাই উত্তরার আজমপুরে আন্দোলনকারীদের পানি খাওয়াতে গেলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মীর মুগ্ধর। ঘটনার 6 মাস পর বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন মুগ্ধর 2 ভাই দীপ্ত ও স্নিগ্ধ। মুগ্ধর গুলিবিদ্ধ হওয়ার সিসিটিভি ফুটেজ গণমাধ্যমকে দেখান তারা। আমরা কোনো নাম না দিয়ে আমরা অভিযোগ দায়ের করে গিয়েছি, প্রকৃতভাবে যে আসলে করেছে একজন করে ক্রোনোলজিক্যাল অর্ডারে, যে তাকে কে লিথাল উইপন বা জীবনঘাতী প্রাণনাশী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে, এভাবে আসলে একজন করে আসা উচিত। ফুটেজের ফরেনসিক পরীক্ষার মাধ্যমে দোষীদের চিহ্নিত করে ঘটনার সুষ্ঠু বিচার ও শাস্তি দাবি করেন তারা। এখানে ভিডিও ফুটেজ আছে, তারপরের কাজটুকু তো অ্যাটলিস্ট আমরা এই সরকারের কাছ থেকে আশা করতে পারি। সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে এটা দেখা যাচ্ছে যে পুলিশের চালানো গুলিতেই মুগ্ধর জীবন দিয়েছে। মুগ্ধর মৃত্যুর সত্যতা নিয়ে একটি মহল এখনো মিথ্যাচার করে যাচ্ছে বলে অভিযোগ পরিবারের। আমরা যেখানে স্কুল কলেজ শেষ করেছি সেখানে গিয়ে খোঁজ নিলেও এই গুজবের সত্যতার প্রমাণ পাওয়া যাবে। একই আদালতে 2013 সালে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে হত্যার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়। আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ 41 জনকে। জিয়াউল হাসানের নেতৃত্বে তারেক সিদ্দিকীর প্ল্যানিংয়ে যে হয়েছিল, সে প্ল্যানিংয়ের পার্ট হিসাবে তারা এক্সিকিউট করেছিল। হুকুমের আসামি হিসেবে শেখ হাসিনাকে প্রধান আসামি করে আমরা 41 জনকে আমরা আসামি করেছি। সংবাদ সম্মেলনে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টের সব তথ্য আলাদাভাবে সংরক্ষণ করতে এনটিএমসি ও বিটিআরসিকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এনটিএমসি এবং বিটিআরসির কাছে সংরক্ষিত আছে যত ডাটা, এই সব ডাটা
এটা আপনারা জানেন যে একটা নির্দিষ্ট সময়ের পরে পরে অটোমেটিক্যালি ডিলিটেড হয়ে যায়। তো আদালত তাদেরকে নির্দেশ দিয়েছেন এই ডাটাগুলোকে আলাদাভাবে যেন প্রিজার্ভ করা হয়, কারণ ভবিষ্যতে বিচারের প্রয়োজনে এগুলো দরকার হতে পারে। টেলিকমিউনিকেশন ও ইন্টারনেট অপারেটরদের তদন্ত কাজে সহায়তার নির্দেশও দেন ট্রাইব্যুনাল। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের 834 শহীদের তালিকা নিয়ে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে গেজেটটি প্রকাশ করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত গেজেটে শহীদের নাম, তাদের পিতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা সহ মেডিকেল কেস আইডি অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে গেজেটে শহীদদের নিহত হওয়ার নির্দিষ্ট স্থান বা তারিখ উল্লেখ করা হয়নি। সরকারের গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছিল গত 21 ডিসেম্বর। শহীদের নামের পাশাপাশি আহতদের তালিকায় 11,551 জনের নাম ছিল। গতকাল রাজধানীর মতিঝিলে এনসিটিবির সামনে আদিবাসী ছাত্র জনতার উপর ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে শিক্ষা ভবনের সামনে আদিবাসী ছাত্র জনতার উপর চড়াও হয় পুলিশ। এদিকে এক বিবৃতিতে গতকালের ন্যাক্কারজনক হামলার ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এয়ার বাদলের রিপোর্টে দেখুন বিস্তারিত। আদিবাসী ছাত্র জনতার উপর হামলার ঘটনার বিচার চাইতে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করে। সংক্ষুব্ধ ছাত্র জনতা সচিবালয়ের দিকে রওনা দিলে শিক্ষা ভবন এলাকার সামনে তারা পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে চড়াও হয় পুলিশ। জলকামান ব্যবহারের পাশাপাশি ছোড়ে সাউন্ড গ্রেনেড। এতে কয়েকজন আহত হয়। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে পুলিশের রোষানলে পড়া শিক্ষার্থীরা। এখনো 5 আগস্টের রেস শেষ হয়ে যায়নি, তার আগে পুলিশ আবার সেই ছাত্রদের উপর এই রাজপথে হামলা করে। ক্যাম্পাসের ভিতরে কিভাবে পুলিশ সাউন্ড গ্রেনেড ফুটানোর সাহস পায়, কিভাবে লাঠিচার্জ করার সাহস পায়। হালকা তাদেরকে ধাওয়া দিচ্ছে ডিসপার্স করার জন্য। হ্যাঁ, সাউন্ড গ্রেনেড দেওয়া হয়েছে যেন আতঙ্কিত হয়ে এরা ডিসপার্স হয়ে চলে যায়। পাতা ছেঁড়া নিষেধ এমন একটি গ্রাফিতি পাঠ্যপুস্তকে রাখা না রাখা নিয়ে বুধবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির সামনে আদিবাসী ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটে। এর বিচার চাইতেই আদিবাসী ছাত্র জনতা এ কর্মসূচি দেয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়। একই স্থানে ঘটনার সাথে জড়িত মূল হোতাসহ সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। আদিবাসীদের স্বীকৃতি অবশ্যই আমরা আদায় করব এবং যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার শাস্তি আমরা আদায় করে ছাড়ব। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রেস উইংয়ের এক বিবৃতিতে এ বিষয় নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, সরকার এই হামলার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। এতে আরও বলা হয়, বাংলাদেশে জনতার সহিংসতা, জাতিগত বিদ্বেষ এবং ধর্মান্ধতার কোনো স্থান নেই। AR বাদল, RTV, ঢাকা। পেলানির মতো আর কারো লাশ যদি কাঁটাতারে ঝুলে থাকে তাহলে কাঁটাতার ভেদ করে লং মার্চ করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র নেতা সার্জিস আলম। সকালে কুড়িগ্রামের স্বাধীনতা বিজয় স্তম্ভে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ফেলানি হত্যার বিচার, সীমান্তে হত্যা, সীমান্তে মরণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ সহ 5 দফা দাবি তুলে ধরেন। এছাড়া আগামীর বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক তারা কোনো দেশ বা গোষ্ঠীর দালালি করতে পারবে না, করলে পতিত স্বৈরাচারের মতো পরিণতি হবে বলেও জানান তিনি। আর কোন সীমান্তে ফেলানির লাশ আমরা সহ্য করব না। সীমান্তের প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে। সীমান্তে কোন মরণঘাতী অস্ত্র দিয়ে আর গুলি করা যাবে না। যদি এরপরে
শুধু কুড়িগ্রাম নয়, বাংলাদেশের সীমান্তের কোন একটি জায়গায় 1 ফোঁটা রক্ত ঝরে, তাহলে 100 ফোঁটা রক্ত দিয়ে তার মূল্য আমরা নিব। জামালপুরে বেঙ্গল সিমেন্টের ডিলার মিয়াদ ট্রেডিং এর বার্ষিক হালখাতা অনুষ্ঠিত হয়েছে। শহরের বেলটিয়া পুলিশ লাইন এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জোনের এরিয়া ম্যানেজার আশিকুর রহমান তালুকদার, সরিষাবাড়ী পৌরসভার প্রকৌশলী HM সুমন, প্রকৌশলী রকুনুজ্জামান, ফিরোজ ইকবাল লিঙ্কন সহ বিভিন্ন উপজেলার ব্যবসায়ীরা। পরে র্যাফেল ড্র ও 10 জন সেরা বিক্রেতাকে পুরস্কৃত করা হয়। সফলভাবে অনুষ্ঠিত হলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন 2025। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ভবিষ্যৎ লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি SCCI এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। অনুষ্ঠানে গত বছরের ব্যবসায়িক ও সার্বিক অর্জন এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয়, বিভাগীয় প্রধানগণ এবং সকল শাখার ব্যবস্থাপকরা। আমি আমাদের ম্যানেজার সাহেবদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদেরটা নিজেদের যে বাজেট আছে আপনাদের বাজেটকে আপনারা ডেতে নিয়ে যান, আপনাদের টার্গেটকে আপনারা ডেতে নিয়ে যান। আর কস্ট কাটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ছোটদের সাথে ব্যবসা আমরা সবসময় বলছি, আমরা ছোটদের চেয়ে ছোট অবস্থায় আমরা ছোটদের সাথে বড় হতে চাই। যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠী শাসন প্রতিষ্ঠিত হচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটি দেশের গণতন্ত্রের জন্য হুমকি। সবার মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষায় সবাইকে এগিয়ে আসার তাগিদ দেন তিনি। গতকাল হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া বিদায়ী ভাষণে এসব কথা বলেন বাইডেন। কিছুদিন পরে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের দায়িত্ব নেবেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে 60 লাখের বেশি মানুষের জীবন হুমকির মধ্যে পড়েছে। অনেক চেষ্টা সত্ত্বেও প্রবল বাতাসে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এই বাতাস কমার পূর্বাভাস নেই। লস অ্যাঞ্জেলসের বিধ্বংসী এই দাবানল এ পর্যন্ত অন্তত 25 জনের প্রাণ কেড়ে নিয়েছে। এদিকে UCL এর একটি বিশ্লেষণে বলা হয়েছে, এই দাবানলগুলো বর্তমান বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাবে আরও বড় এবং আরও গরম হয়ে উঠেছে, যেখানে গ্রিনহাউস গ্যাস দূষণ একটি বড় ভূমিকা রেখেছে। রাতের সংবাদই পর্যন্তই। মধ্যরাতের সংবাদে 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।